আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি সেখানে আছি। তিনি যখন পুষ্পস্তবক অর্পণ করেন এই মুহূর্তে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিউগলে করুণ সুর বাজানো হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করার পর এবার পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর এবার পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা। আমরা সেখানে এই মুহূর্তে আছি। তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণের জন্য এগিয়ে যাচ্ছেন। শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করার পরে সবার সাথে কুশল বিনিময়ের পর তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনেই বাণী দিয়েছেন। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমভাবে। দিনটিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তিনি। বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। বুদ্ধিজীবী দিবস একটি জাতির জন্য শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে
এবং চালায় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ। তারা এদেশীয় দোসরদের সহায়তায় শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের কৃতী সন্তানদের হত্যা করে। এই হত্যাযজ্ঞ 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চলে। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর রায়েরবাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং নানা জায়গায় মেলে বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ। আর এভাবেই জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে ৭১-এর পরাজিত শক্তিরা। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মৃতিকে স্মরণ করে এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছেন সাধারণ মানুষ সহ সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী, এবং তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রপতি ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা জানাবেন। প্রতিবারই এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়, এবারও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। শ্রদ্ধা ভরে এই জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। এর আগে এই দিবসটি উপলক্ষে রাতেই অনেক সাধারণ মানুষ জড়ো হন এবং রাত 12টায় মোমবাতি প্রজ্বালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা অপেক্ষা করছি সেটির জন্য। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধারা রায়েরবাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর হয়তো সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হবে, তখন সর্বস্তরের সাধারণ মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজের মানুষও সেখানে রয়েছেন। সবাই আসলে অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। তিনি আসলেই তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং আমরা সেটি সরাসরি আপনাদের দেখাবো। শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করেছেন দেশের মানুষ। সেই সাথে দেশের যারা বিশ্লেষক রয়েছেন তারা এটিও বলেছেন যে বুদ্ধিজীবীরা যে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন, সেই আত্মত্যাগ 53 বছরেও তাদের সেই যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি। আর সেটি পূরণ হয়নি বলেই 24-এ এই গণঅভ্যুত্থান হয়েছে এবং সেটি তারা বলছেন। এবং তারা এটিও আহ্বান জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করে, বুদ্ধিজীবীর সন্তানদের পুনর্মূল্যায়ন করে রাজনীতিবিদদের পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন এবং আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেখানে দাঁড়িয়ে রয়েছেন তারা। সবাই আসলে অপেক্ষা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এর আগেই কিন্তু বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা বলেছেন যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনেই জাতিকে মেধাশূন্য করতেই তারা এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা বেছে বেছে দেশের যারা কৃতি সন্তান রয়েছে, যারা দেশ পরিচালনার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা কার্যকর ভূমিকা রাখতে পারতেন, তাদেরকেই মূলত এদেশীয় দোসরদের সহায়তায় খুঁজে খুঁজে ধরে নিয়ে যায় এবং হত্যা করে বিভিন্ন জায়গায় ফেলে রাখে এবং পরে তাদেরকে বুদ্ধিজীবী যখন যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে অনেককেই পাওয়া যায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আরেকটি কথা বলেছেন যে দিনটিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীর অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতরও তিনি আহ্বান জানিয়েছেন এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন বর্তমানে তারাও বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন তাদের সেই আত্মত্যাগের আকাঙ্ক্ষা এখনও এই 53 বছরেও পূরণ হয়নি। আর সেটি পূরণ হয়নি বলেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং বুদ্ধিজীবীরা এটিও আহ্বান জানান যে তাদের আত্মত্যাগকে স্মরণ করে নতুনভাবে দেশ গঠনে এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে দেশ গঠনের জন্য যে ইচ্ছা ছিল সেটিকে ধারণ করে নতুনভাবে দেশ করারও তারা আহ্বান জানান। সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে প্রধান উপদেষ্টার জন্য। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে উপস্থিত হবেন এবং শ্রদ্ধা জানাবেন। পাকিস্তানি হানাদার বাহিনী যখনই বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখনই তারা পরিকল্পিতভাবে এই বুদ্ধিজীবীদের হত্যা করার চক্রান্ত করে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ধরে আনে এবং তাদেরকে হত্যা করে। এটি একটি ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এদেশীয় দোসররা তাদের এই হত্যাকাণ্ডে সহায়তা করে। সেই সময় শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের যারা মেধাবী সন্তান রয়েছিলেন, যারা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার গাড়িবহর প্রবেশ করছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহরকে আমরা দেখতে পাচ্ছি, সেটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশ করছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সবাই অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টার জন্য। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছালেন এবং আর হয়তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই গাড়ি থেকে নেমেছেন। তিনি পুষ্পস্তবক অর্পণের জন্য বেদির দিকে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি।
পুষ্পস্তবক পুষ্পস্তবক অর্পণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইমাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন। পুষ্পস্তবক অর্পণ করে তিনি বেদি থেকে নেমে যাচ্ছেন। এর আগে রাষ্ট্রপতিও পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ শেষে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। তিনি এই মুহূর্তে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথেও তিনি করমর্দন করছেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু পৃথক বাণীও দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন যে পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের দোসরা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টাও পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তিনি বিভিন্ন বাহিনী প্রধানদের সাথে সাক্ষাৎ শেষে বিভিন্ন উপদেষ্টাদের সাথেও সাক্ষাৎ শেষে এই মুহূর্তে সেনাবাহিনীর কর্মকর্তা এবং বিমান বাহিনী নৌবাহিনী যারা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই জায়গাটি ত্যাগ করবেন। তারপরে হয়তো সাধারণ মানুষের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে। তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বিভিন্ন বাহিনী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাচ্ছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই জায়গাটি সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সুশীল সমাজের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখানে আছেন এবং প্রধান উপদেষ্টা তাদের সাথেও সাক্ষাৎ করছেন। সেখানে যেমন সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও সেখানে রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও সেখানে রয়েছেন। প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর তারাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সাধারণ মানুষও সেখানে রওনা হয়েছেন, তারাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলছেন, তাদের সাথে সাক্ষাৎ করছেন, করমর্দন করছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে যাবেন এবং তারপরেই সাধারণ মানুষের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির জন্য একটি শোকাবহ দিন। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের যারা উদীয়মান মানুষ ছিলেন, যারা দেশকে নেতৃত্ব দিতে পারতেন, তাদেরকে নির্মমভাবে এই দিনে হত্যা করে। সেই উপলক্ষেই আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয় এবং সেই উপলক্ষেই আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি স্থানটি ত্যাগ করবেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তিনি আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গাড়িতে উঠে বসেছেন এবং তার গাড়িবহর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে, চালায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এদেশীয় দোসরদের নিয়ে হত্যা করে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের কৃতি সন্তানদের। 10 থেকে 14 ডিসেম্বর চলে এই নির্মম হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রায়েরবাজার, ইটখোলা, বীরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং নানা জায়গায় মেলে বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত মরদেহ। আর এভাবে এই জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে 71-এর পরাজিতরা। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালিত হচ্ছে দিনটি। সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। 71-এ যে সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন, 53 বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেজন্যই 24-এ গণ অভ্যুত্থান হয়েছে বলছেন বিশ্লেষকেরা। তাই মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী সন্তানেরা। 71-এর পরাজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রথম সারির অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। 53 বছরেও সেই শূন্যতা কাটিয়ে ওঠা যায়নি, প্রতিষ্ঠিত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। 24-এর গণ অভ্যুত্থানের ক্ষত এখনও তাজা স্বজনহারাদের হৃদয়ে। সাম্য, ন্যায় বিচারের যে স্বপ্নের দেশ অর্জনে 71 ও 24-এ এত আত্মত্যাগ, সেই লক্ষ্য পূরণের আশা তাদের। 71-এর চেতনা 24-এর চেতনাকে মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিদেরকেই ভালো জায়গায় বা যোগ্য জায়গায় বসানো উচিত। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি বলেই 24-এর নতুন অভ্যুত্থান। নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্নকে এবার পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্নটাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে অনেক সময় খুব সোচ্চারিতভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে সম্পূর্ণভাবে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীর উত্তরসূরিরা মনে করেন, স্বাধীনতার পর দেশকে সঠিক দিশা দেখাতে পারেননি বুদ্ধিজীবীরা। এবার নতুন প্রজন্মকে সেই দায়িত্ব নিতে হবে। এবারও কিন্তু একটা আমরা আরেক রকমের যুদ্ধ দেখেছি এবং সেখানে শহীদ হয়েছেন, সেখানে অনেক পরিবার থেকে অনেকে হারিয়ে গেছেন। তো নতুন ভাবে আবার একটা পুনরুজ্জীবিত করা, যে আমরা যে অর্জনগুলো হয়নি সেগুলোকে কিভাবে অর্জন করা যায়। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার পথ সুগম করবে 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে সালাম জানায়। শহীদ বুদ্ধিজীবী দিবসে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমভাবে। দিনটিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতেরও আহ্বান জানান তিনি। বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। পুষ্পস্তবক অর্পণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টাদের আরও সতর্ক থাকতে হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে, সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে পারি, সেই শপথটা আমরা আজকে নেই। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনে। মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। উপদেষ্টাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যদি রাজনীতিকেরাই সংস্কার করেন তাহলে এতদিন কি করেছেন তারা? এই প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন তোলেন। বলেন, রাজনীতিকেরাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হতো না। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সংবিধান, নির্বাচন থেকে শুরু করে নানা খাতে সংস্কারে করা হয় 11টি কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেসব সমস্যা হচ্ছে তা মোকাবিলায় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেয়া দরকার। ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।
এই পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন সহ সব সমস্যার সমাধান করতে পারতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনতে হতো না। ফিরিয়ে আনতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? তিনি প্রশ্ন তুলেছেন, সংস্কার যদি রাজনীতিবিদরাই করেন তাহলে বিগত বছরগুলোতে কি করেছেন দেশের রাজনীতিবিদেরা? তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলো তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে? অবশ্য নির্বাচনের রূপরেখা নিয়ে শেষ কথাটি প্রধান উপদেষ্টা জানাবেন বলেই মনে করেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশবরেণ্য কবি ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোক। শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত অনুরাগীরা। জানান, কবিতা দর্শন ছিল তার মজ্জাগত। কবির মরদেহ রাখা হয়েছে বিএসএমএমইউ হাসপাতালের মর্গে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে আহত হন হেলাল হাফিজ। আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয়। এই অবস্থায় কবিকে হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি। কবির বড় ভাই দুলাল হাফিজ জানান, সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা 11টায় মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে হবে প্রথম জানাজা। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দলের দাস, যেন কখনো হয়েও না, দলের কবি হইতে যেও না, মানুষের কবি হও, এই কথাটি আমার খুব প্রাণে লেগেছে। স্ক্যাল্পে দেখলাম যে পেছনে ইনজুরি ক্ষত চিহ্ন রয়েছে এবং নেক, ব্যাক অফ দি নেক, যেটাকে আমরা নেপ অফ দি নেক বলি, ব্যাক অফ দি নেকে তার ইনজুরি ছিল। সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৪ বছর। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে তার কালজয়ী কবিতা। ১৯৪৮ সালে ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম হয় দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের। যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে, অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে, তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। ১৯৮৬ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ ৩৪ বছর পর ২০১৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদোনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল ৬০-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন, মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবসের খবরে। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি কর্মসূচি চলছে জানাবেন? এখন তো শ্রদ্ধা নিবেদন চলছে। এর আগে সকাল ৭টা ৫ মিনিটে
মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর এখানে সাধারণের জন্য খুলে দেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির একটি ব্যানার নিয়ে সেই দলের নেতাকর্মীরা এখানে আসছেন। এর আগেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে আমরা দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এই শ্রদ্ধা নিবেদন চলছে এবং অনেকে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তাদের যে রাজনৈতিক অভিব্যক্তি সেটি ব্যক্ত করছেন এবং জেএসডির দলীয় প্রধান আসম আব্দুর রবকে অবশ্য আমরা দেখতে পাইনি, তবে তার সংগঠনের অন্যান্য নেতারা এখানে আছেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনেও আরো অনেকটাই সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা তারা আছেন, সারি বেঁধে তারা আসছেন। যদিও ওই সকালে বেশ কনকনে ঠান্ডা, এবার শীতের যে তীব্রতা সেটি গত কয়েকদিন যাবৎ বাড়ছে, আজকেও এর ব্যতিক্রম নয়। বেশ কুয়াশাও ছিল কিছুক্ষণ আগেও, যদিও কিছুটা কেটে গেছে, সূর্যের দেখা এখনো মেলেনি। তবে মানুষ আসছে, বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ এখানে আসছেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের শেষ সময়ে জাতি হারিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের দেশীয় দোসরদের হাতে, তাদের স্মরণে, সেই সূর্য সন্তানদের স্মরণে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। তো এটি আরো কিছু সময় চলতে থাকবে। আমরা যতটুকু উপস্থিতি দেখতে পাচ্ছি মানুষের এবং আসছে মানুষ, এই যে প্রাঙ্গণ আছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এর বাইরেও মানুষের সারি আমরা দেখেছি। তারা আসছেন এখানে তাদের হৃদয়ের অর্ঘ্য নিবেদন করার জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তো আমরা আছি শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের পর্বের শেষ খবর দেওয়ার জন্য। এই যে এখন যে শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে, এটি আরো বেশ কিছুক্ষণ চলতে থাকবে বলে আমরা ধারণা করছি। এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের এ পর্যায়ের শেষ খবর। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। উন্নয়ন কিংবা সংস্কার নয়, বিনা কারণে শরীয়তপুরে 6 মাসে 1,500 গাছ কেটেছে বন বিভাগ। রোপণ করা হয়নি একটি চারাও। এতে ছায়াশূন্য হয়ে পড়ছে রাস্তাসহ আশপাশের এলাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার শঙ্কা এলাকাবাসীর। বন বিভাগ বলছে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছ কাটা হচ্ছে। শরীয়তপুর সদর 6গাঁও ভেদরগঞ্জ সড়কের পাশে শত শত গাছ। 19 কিলোমিটার সড়কের পাশে 1800 গাছ কাটার টেন্ডার দেয়া হয়। বন বিভাগ গাছের দাম নির্ধারণ করেছে 60 লাখ টাকা। এরই মধ্যে রুদ্রকর নাগেরপাড়া সড়কে কাটা হয়েছে 1,500 গাছ। সড়ক ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও 50টি গাছ বিক্রি করেছেন কর্মকর্তারা। অভিযোগ আছে গাছ কাটার এমন মহোৎসব হচ্ছে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে। এই রাস্তায় আগে আয়া বিকালে সকালে যে কোনো টাইমে আয়া মানুষ বিশ্রাম করছে। তাদের অফিসে যে গাছগুলো আছে সেটাও তারা মানে তাদের ক্ষমতার অপব্যবহার করে গাছগুলোকে কর্তন করছে। কোন গাছটা কাটতে হবে, একান্তই কাটতে হবে কিনা, এটা আসলে এত সহজভাবে দেখাটা ঠিক হচ্ছে না। বন কর্মকর্তারা জানান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যেখানে কাটা হয়েছে সেই জায়গায় রোপণ করা হবে চারা।
আমরা যদি এই বছর গাছ না কাটি আমার আগামী বছর কাটতে হবে, আগামী বছর না কাটলে তার পরের বছর কাটতেই হবে, কেটেই তাদের টাকাটা দিতে হবে। পূর্ণ বনায়নের যে 10% টাকা রাখা হয়েছে ওই টাকা থেকে এই বছরই গাছ লাগানো হবে। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই রাস্তার গাছগুলি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বন বিভাগের তথ্য মতে গত 3 বছরে জেলায় বিভিন্ন সড়কের পাশে 2000-এর বেশি গাছ কাটা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি খুলনা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ কাজ। 1000 আসন বিশিষ্ট এই প্রকল্পে 5 বছরে অর্থ ছাড় হয়েছে 6 কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে অর্থ না পাওয়ায় 1.5 বছর কাজ বন্ধ রয়েছে। কবে অর্থ ছাড় দিতে পারবে জানে না জেলা পরিষদ কর্তৃপক্ষও। খুলনা রূপসা স্ট্যান্ড রোড এলাকায় 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়ামের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের মার্চে। মেয়াদ ছিল 2022 সালের মার্চ পর্যন্ত। 3 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি এখনো। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ তাদের অর্থ পরিশোধ করছে না জেলা পরিষদ। আমরা এই যাবৎকালে আমাদের কাজের অগ্রগতি হয়েছে প্রায় 8 কোটি টাকার উপরে আমরা কাজ করে ফেলেছি, কিন্তু এই যাবৎকালে আমরা বিল পেয়েছি 5 কোটি টাকা। আমরা চলমান রানিং বিল না পাওয়ার কারণে আমরা কাজ আর চলমান রাখতে পারি না। জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও পাওয়া যায়নি অর্থ। কবে পাওয়া যাবে আর কবে প্রকল্পের কাজ শেষ হবে বলতে পারছে না তারা। বরাদ্দ পেলেই আমরা বরাদ্দ ছাড় করে দিই। এখনও আমরা 6 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, এখনও প্রায় 14 কোটি টাকা বাকি আছে। এটি বরাদ্দ পেলেই, স্থানীয় সরকার থেকে বরাদ্দ পেলেই আমরা বরাদ্দ ছাড় করে দিই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্নীতি আর অনিয়মের কারণে জেলা পরিষদের সব প্রকল্পই এখন প্রায় অকার্যকর। এটি জনগণের জন্য যেমন দুর্ভোগ, এটি রাষ্ট্রের তথা জনগণের অর্থ অপচয় হয়, সাথে সাথে হচ্ছে প্রজেক্ট নেওয়া, প্রজেক্ট সেটা বাস্তবায়িত না হওয়া, ঝুলে যাওয়া, এটা আমাদেরকে স্বপ্নভঙ্গ করে। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।